ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, এবার সেখানে গিয়ে আপনি থাকবেন, কিন্তু যে জায়গায় থাকবেন সেই জায়গার ব্যাপারে কিন্তু অনেক ভয়ের ব্যাপার প্রচলিত আছে। তারপরেও কি আপনি সেখানে যাবেন, নাকি সেই জায়গা এড়িয়ে যাবেন? নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে দুখানা এক্সপিরিয়েন্স, এবং এই দুটো অভিজ্ঞতার মধ্যে একটা কিন্তু আপনারা আগে হয়তো অনেকেই ফেসবুকে শুনেছেন। যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক নতুন বন্ধু এসেছেন, তাদের জন্য সেই এপিসোডটা, এবং তার সাথেই একটা নতুন অভিজ্ঞতাও কিন্তু রয়েছে। আজ আপনারা শুনবেন ব্রততী এবং প্রীতির এক্সপিরিয়েন্স। আমি এই মুহূর্তে ডিটেলস দিচ্ছি না, সোজা অভিজ্ঞতায় চলে যাব। তবে তার আগে আশা করি সবাই খুব ভালো আছেন, এবং যদি আপনি আমার সাথে নিজের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, হতে পারে ভয়ের, হতে পারে ভালোবাসার, হতে পারে মন খারাপ, কিংবা এমন কোনো এক্সপিরিয়েন্স যা আপনার মনে দাগ কেটেছে, সব রকম এক্সপিরিয়েন্স কিন্তু আপনি শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করবেন? ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড ব্রততিধির এক্সপিরিয়েন্স দিয়ে। প্রিয় জো, আশা করি ভালো আছো। আজ তোমাকে আমার বাবার কাছ থেকে সদ্য শোনা একটা অভিজ্ঞতা শোনাচ্ছি। আমার বাবা ফরেস্ট অফিসে ছিলেন। স্বাভাবিকভাবেই তার চাকরি জীবনের অনেকটা সময় বনে জঙ্গলে কাটে। বাবা তখন রায়মাটাঙে অফিসের সহকর্মীদের মুখে একটা বন বাংলোর কথা শুনলেন। ওখানে গেলে নাকি ভূত দর্শন হয়। বাবা চিরকালই ডাকাবুকো স্বভাবের, তো ওনার মনে হলো ঘুরে এলে কেমন হয়। কপালে থাকলে তেনাদের দর্শন নিশ্চয়ই হবে। বাবা একা যাওয়াই স্থির করেন, এবং শুভানুদ্দায়ী বন্ধু বান্ধবদের বক্তব্য অগ্রাহ্য করেই এক রবিবার ওখানে নাইট স্টে করবেন বলে ঠিক করেন। এবার নিজে নিজে ঠিক করলেই তো হবে না, ওটা যে রেঞ্জের এলাকায় তাদের অনুমতি লাগবে। তো প্রথমে সংশ্লিষ্ট বন বিভাগের অফিসার রাতে সেখানে থাকতে দিতে একেবারেই রাজি হচ্ছিলেন না। তিনি অবশ্য ভূতের ভয় দেখাননি, কিন্তু সন্ধ্যের পর সেখানে কেউ থাকে না, লোক পাওয়া যাবে না, এইসব বলে বাবাকে নিরস্ত করতে চাইছিলেন। কিন্তু বাবা তো নাছোড়বান্দা, উনি থাকবেনই। সুতরাং ওনার আর অনুমতি দেওয়া ছাড়া কোনো গত্যন্তর রইল না। নির্দিষ্ট দিনে সময়ের বেশ খানিকটা আগেই বাবা সেখানে পৌঁছে গেলেন। ওখানকার স্টাফরাও বাবার নির্দেশ মতো জল, শুকনো খাবার এসবের আয়োজন করে রেখেছিলেন। তারা সেখান থেকে চলে যাওয়ার আগে বাবাকে কোনো রকম আওয়াজে সাড়া না দিতে বলেন এবং বাইরে বেরোতে নিষেধ করেন। এবার বাবার বক্তব্য অনুযায়ী তারা চলে যাওয়ার পর বাবা দেখেন যে ঘরদোর খুব সুন্দর করে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, জলের বন্দোবস্ত খুব ভালো। ওই সন্ধ্যে 7টা নাগাদ বাবা টিফিন করে একটা বই নিয়ে বসেন। কিছুক্ষণ পর থেকেই বাবার মনে হতে থাকে পাশের ঘরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। বাবা পাশের ঘরে যান, গিয়ে লাইট জ্বালিয়ে দেখেন কই কিছুই তো নেই। লাইট নিভিয়ে চলে আসবেন, তখন আর একটা শব্দ পেলেন। পাশের ঘরের, মানে যে ঘরে বাবা ছিলেন এতক্ষণ, সেই ঘরের জানালাটা কেউ যেন খুলল। বাবা দ্রুত ঘরে এলেন এবং এখানেও দেখলেন কেউ কোথাও নেই, এবং জানালাটাও রীতিমতো বন্ধ। যাই হোক, তো তখন বাবা অন্য কোনো দিকে মন না দিয়ে ওই বইয়ের মধ্যে মনোনিবেশ করার চেষ্টা করলেন। এবার এরই মধ্যে কিন্তু হরেক রকমের আওয়াজ হয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে কেউ যেন বারান্দা দিয়ে হাঁটছে, আবার কখনো কখনো মনে হচ্ছে পাশের ঘরে খসখস করে পায়ের শব্দ। বাবা কিন্তু পাত্তা দিলেন না, এক মনেই বই পড়তে লাগলেন এবং যথাসময়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন।
রাতে হঠাৎ করেই বাবার ঘুম ভাঙতেই বাবা দেখেন চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার। এরই মধ্যে বাবা শুনতে পাচ্ছেন যেন বাসন টানাটানির আওয়াজ হচ্ছে। বাবা ভূতের ভয় পাননি, বাবা ভাবলেন নির্ঘাত চোরের কাজ। আর হঠাৎ করেই তিনি দেখেন দুটো ছোট ছোট আলোর গোলা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, আর যেন কোনো দেওয়ালে বা আসবাবে ধাক্কা খেয়ে ফিরে আসছে। তো বাবা তো অবাক হয়ে ওগুলোর গতিবিধি লক্ষ্য করছেন। বাবার কাছে একটা বড় টর্চ আছে, কিন্তু সেই টর্চটা ঘরের ওই এক কোণায় থাকা একটা টেবিলে রেখেছেন। এবার এগুলো যে কি বস্তু, অন্ধকারে বাবা সেটা বুঝতেও পারছেন না। এমন অবস্থায় বিছানা থেকে নেমে টর্চের কাছে যাওয়া মনস্থ করে বাবা যখন এক হাতে তার রিভলভার নিয়ে মশারি থেকে বেরোনোর প্রয়াস নিচ্ছেন, তখনই হঠাৎ করে দেখা গেল সেই আলোর গোলা দুটো বাবার খাট লক্ষ্য করে এগোতে শুরু করেছে। বাবা আর কোনো রকম সময় নষ্ট না করে ওগুলোকে লক্ষ্য করে গুলি চালালেন। বাসন ভাঙার আওয়াজ হলো ঝনঝন করে, আর তার সাথেই আলো দুটো নিভে গেল। বাবা কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পান আরো দুটো আলো, এবং সেই দুটোর দিকেও বাবা কিন্তু একই রকমভাবে আবারও ফায়ার করেন। সেই আলো দুটো নিভে যায়। বাবা এরপর আর কোনো শব্দ না পেয়ে শুয়ে পড়েন। সকালে যখন ঘুম ভাঙল, বাইরে তখন তুল কালাম চলছে। দুনিয়ার লোকজন জড়ো হয়ে গেছে আর ডাকাডাকি করছে। সবাই রাতে গুলির আওয়াজ পেয়েছে। তাদের ধারণা বাবা আর বেঁচে নেই। ভূত কি আর গুলিতে জব্দ হয়? দরজা খুলতেই হুড়মুড় করে অনেকেই ঘরের মধ্যে ঢুকে গেল। কি বৃত্তান্ত, কেন গুলি চালাতে হয়েছে, বাবা সব ব্যাখ্যা করল। এদিকে রেস্ট হাউসের কেয়ারটেকার ততক্ষণে চলে এসেছেন। তিনি সেখানে এসে দেখেন যে ভাঙা বাসন কোসন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার চিৎকার শুনে সবাই সেদিকে দৌড়ে যায়। সবার চোখ তখন সেই বাসনগুলোর দিকে। সবাই দেখে সেখানে পড়ে আছে দুটো বড় বড় ইঁদুর। সবাই সেদিকে অবাক হয়ে তাকিয়েছিল। সম্বিত ফিরল সেই গার্ডের কথায়। রাম রাম, শেষে ইঁদুর রূপে অবতীর্ণ হলে নিজের রূপে ফেরার আগেই বন্দুকের গুলিতে কুপোকাত। বাবা বললেন, কিন্তু তাই যদি হয়, ভূত কি আবার মরে নাকি? এই ছিল ঘটনা। ভূত নাকি ইঁদুর, নাকি ইঁদুর রূপী ভূত, তা তোমরাই বিচার করো। শুনলেন ব্রততিদির পাঠানো একটা এক্সপিরিয়েন্স, তার বাবার সাথে কি ঘটেছিল। এবং আমার তো পরিষ্কারই মনে হয় যে ওটা ইঁদুর ছাড়া অন্য কিছু হতে পারে না। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তবে এই রকম কোনো বাড়ি নিয়ে বা যেখানে এমন কোনো ঘটনা শোনা যায় যে হয়তো ওখানে অন্য কিছুর উপস্থিতি রয়েছে, সেটা শুনে মানুষ এমনিতেই ঘাবড়ে যায়। তবে ব্রততিদির বাবা ঘাবড়ে না গিয়ে সেখানে সে রাত কাটান, এবং তারপরেই জানা যায় যে সেটা কি ভূত নাকি অন্য কিছু। আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন, এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলে যাব আজকের পরবর্তী অভিজ্ঞতায়। এই অভিজ্ঞতা কিন্তু আমি আগেও ফেসবুকে শুনিয়েছি, এবং আমার মনে হলো যে এটা আরেকবার ইউটিউবে শোনানো যেতেই পারে। এই অভিজ্ঞতা যিনি পাঠিয়েছিলেন, ওনার নাম প্রীতি। দেখবেন একটা জিনিস হয় না যে আমাদের সবার ইনটিউশন কাজ করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের ইনটিউশন কিন্তু আমাদেরকে সঠিক জিনিসটাই বলে। এই অভিজ্ঞতাটাও খানিকটা ইনটিউশন নিয়ে, এবং ঠিক কী ঘটনা ঘটেছিল প্রীতির বাড়িতে, চলুন শুনে ফেলি। নমস্কার, আমি প্রীতি সরকার শিলিগুড়ি থেকে বলছি। আজকে আমার মায়ের সাথে এবং আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো।
আমরা যখন আমাদের বাড়িতে নতুন নতুন এসেছিলাম, তখন বাড়ির ভেতরের উঠোনে একটা বড় কাঁঠাল গাছ ছিল, যেটা বহু পুরনো। আমার বাবা বাড়ি বানানোর সময়, যেহেতু কাঁঠাল গাছটা অনেক কাঁঠাল দিত, তাই আমার বাবা গাছটি কাটায়নি। তো আমরা যখন ঢুকেছিলাম নতুন নতুন, তখন বাড়িটার মধ্যে কেমন একটা গা ছমছমে ব্যাপার হতো। আমরা বিষয়টা খেয়াল করেছিলাম, তবুও অত বেশি পাত্তা দিতাম না, কারণ ভাবতাম যে অনেক নির্জন স্থানে যেহেতু বাড়িটা, তাই এরম মনে হচ্ছে। তো কিছুদিন পর বাবা কাজের চাপে রাত্রিবেলা বাড়ি আসতে পারেনি। তো ওই দিন আমি মা শুয়েছি রাত্রিবেলা, আমি ঘুমিয়ে পড়েছি 3টে নাগাদ। আমার মা জাস্ট ফোনটা রেখে ওপাশ হয়ে শুয়েছে। তো মা শুনছে কেউ একজন কাঁদছে। তো মা ভালোভাবে শোনার জন্য আর একটু উঠে বসেছে যে সত্যি কি কেউ কাঁদছে। দেখছে যে হ্যাঁ। তো সকালবেলা উঠে মা আমাদেরকে বলেছে। তো আমরা ভাবছি যে রাত্রিবেলা যেহেতু শুয়েছে, তাই হয়তো এরম আওয়াজ পেয়েছে। তো বিষয়টা আমরা ওরকম সিরিয়াস নিইনি তখন। তারপর ওই দিন রাত্রিবেলা আবার শুয়েছে মা, 3টে নাগাদ আবার শুনেছি যে কেউ কাঁদছে। ওই দিন আবার বৃষ্টি পড়ছিল। তো মা ভাবছে যে বৃষ্টির জন্য হয়তো ভুল শুনছে। তো মা আরেকটু দরজার সামনে এসে কান পেতে শুনছে যে কেউ কাঁদছে নাকি। সত্যি কাঁদছে, একদম রীতিমতো কেঁদেই চলছে। তো সকালবেলা উঠে আমাদেরকে আবার সেই বলেছে যে এরম এরম কাঁদে কেউ। তো আমরা ভাবছি যে 2 দিন ভরে এক জিনিস কি শুনবে নাকি। তো আমরা ভেবেছিলাম যে আমরাও রাত্রেবেলা শুনবো কে কাঁদে। তো আমরা সেদিন রাত্রিবেলা বসে আছি যে কেউ কাঁদছে নাকি, দেখি না কেউ কাঁদছে না। তো আমরা মাকে বলছি যে এরম এরম তুমি কেন, ভুল হয়তো শুনেছো। তো আমরা ওই দিন রাত্রে ঘুমিয়ে পড়েছি। তারপরের দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, যার কারণে আমাদের মেড দিদি ওই দিন বাড়ি যেতে পারতো না, যেহেতু ওনার বাড়িটা অনেক দূরে ছিল, তাই আমাদের সাথে ঘুমোবে বলছিল। তো আমার মা আর উনি ঘুমিয়েছে ওই দিন রাত্রেবেলা। তো ওই দিন আবার সেই কান্নার আওয়াজ। তো আমার মা শোনানোর জন্য ওই মেয়ের দিদিকে ডেকেছে যে দেখো শুনতে পাচ্ছো নাকি। উনিও শুনতে পাচ্ছে। তো উনিও আমাদেরকে সকালে বলেছে যে এরম এরম কান্নার আওয়াজ শুনেছি। তো আমরা ভাবছি যে আমরা কেন শুনি না। তো এই ব্যাপারটা হলো, আমরা যতই ট্রাই করি রাত্রেবেলা জেগে শুনবো, ওই দিন আর কোনো কান্নার আওয়াজ আমরা শুনতে পারি না। তো একদিন, ওই দিন আবার গরমের কাল ছিল বলে, ওই একদিন আমি রাত্রেবেলা স্নান করব, খুব গরম লাগছে, মানে অসহ্যকর গরম। তো মাকে বলেছি আমি স্নান করব। এবার আমি বাথরুমে গিয়েছি। তো আমাদের বাড়িতে ঢুকতে গেলে একটা বড় গলি পড়ে। তো যেহেতু আমার ঠাম্মার বাড়ি আগে ছিল, তো ওই গলিটা দিয়ে আমাদের ঘরটা। তো আমি স্নান করছি বাথরুমে, বেরোনোর টাইমে আমি শুনছি যে গলিতে কেউ জুতো পরে আসলে যেমন একটা আওয়াজ হয় না, ওরম করে কেউ আসছে। তো আমি আবার মাকে বললাম যে কেউ কি আসছে এত রাত্রে, তখন 12টা বাজে। তো মা বললো না তো, কেউ তো আসছে না। তো তখন আমার না কেমন একটা মানে ভয় একটা হলো যে তাহলে কিসের আওয়াজ শুনলাম। তো মাকে আমি এসে বললাম, মা বললো ছাড়, কিছু না, ওটা ভুল শুনেছিস তুইও। তো আবার কিছুদিন পর মা শুনছে যে আমার দিদিমার গলার আওয়াজে কেউ একজন ডাকছে মাকে। জাস্ট একবারই ডেকেছে, ওই 3টের সময়। আমার মার নিকনেম যেহেতু মামুন, আমার দিদিমা যেহেতু আমার মাকে মামুন বলে ডাকে, তার জন্য হচ্ছে মামুন বলে কেউ একজন ডাকছে। তো আমার মা ঘুম ঘুম চোখে শুনেছে, স্পষ্ট শুনেছে। তো আমার মা যখন জ্ঞান ফিরেছে ওই রাত্রেবেলা, তো মা মনে মনে একটা গিল্ট ফিল হচ্ছিলো যে আমার মা আসলো, আমি দরজা খুলতে পারলাম না। এরকম করে মা আমাকে ডাকছে যে এরকম তোর দিদা এসেছে, তোর দিদিমা এসেছে, তো আমি দরজা খুলতে পারলাম না। তো সকালবেলা মা এরকম ফোন করেছে আমার দিদিমাকে যে তুমি কি এরকম আসছিলে রাত্রিবেলা। তো আমার দিদিমা বলেছে যে আমি কেনই বা অত রাত্রে আসতে যাব তোদের বাড়ি, যদি কিছু দরকার পড়ে তাহলে তো আমি ফোন করব না। তো এত কিছু হওয়ার জন্য আমার বাবা একটা সিদ্ধান্ত নিল যে বাড়িতে একটা পূজা করবে। তো
পূজা করা হলো। তারপরে আমরা যখন ওই কাঁঠাল গাছের সামনে ঠাকুরের ফুল বা ধূপ ধুনা দিতাম, যখন তুলসী গাছটা এনে রাখলাম, তারপর থেকে গাছটা কেমন মরে যেতে শুরু করলো। তো বাবা সিদ্ধান্ত নিল যে গাছটা এবার কাটা হবে। তারপর গাছটা কেটে দেওয়ার পর থেকে এখন সব ঠিকঠাক আছে। আমরা জানি না যে কারা ছিল ওই গাছটার মধ্যে, আর তারাই কি কাঁদতো নাকি, এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে কী ছিল আর কেনই বা এরম করতো। শুনলেন আজকে দুখানা এক্সপিরিয়েন্স, এক ব্রততিদির এক্সপিরিয়েন্স এবং আরেকটা প্রীতির এক্সপিরিয়েন্স। একটা একেবারেই প্রথমবারের জন্য শুনলেন, আর একটা হয়তো আগেও আপনারা ফেসবুকে শুনেছেন। যারা শুনেছেন বা শোনেননি, নতুন যারা শুনলেন, সবাইকে বলছি কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। আর কেমন লাগছে আমাদের এই জার্নি, আপনার ফিডব্যাক কিন্তু অবশ্যই আপনি আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের মতামত কিন্তু আমাদের সবাইকে একসাথে এগোতে সাহায্য করবে। এবং থ্যাংক ইউ সো মাচ, আপনারা নিজেদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করছেন। যদি আপনি এখনও ভাবছেন আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, কিভাবে শেয়ার করবেন, ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে, না হলে রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে, আর না হয় আপনি মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আজকের মতো বলবো টাটা, লেকিন জানে সে পেহলে রোজকার মতো এটা রেডিওতে বলি, এখানেও বলা শুরু করছি। প্লিজ নিজের খেয়াল রেখো, নিজের ফ্যামিলির খেয়াল রেখো, বেশি করে জল খেও, কোনোভাবেই নিজের বডিকে ডিহাইড্রেট হতে দেবেন, অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মিস মি। বাই।